প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের সামনে আজকে আমি আবার আসলাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়ের কিছু টপিকস নিয়ে। তো চলো আমরা শুরু করি। এই অধ্যায়ে আমরা প্রথমে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো হয়তো তোমরা আগে থেকে জানো, তারপরে আমি একটু বলে দিতে চাই। প্রথমে তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করব। দেখো, তড়িৎ প্রবাহ কাকে বলে সেটা আমাদের অনেকে হয়তো জানো, আমি আবার একটু দেখাই দিই। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহকে আমরা সাধারণত আই দ্বারা প্রকাশ করে থাকি। ধরে নিলাম যে টি সময়ে প্রবাহিত চার্জ কিউ কোনো পরিবাহীর ভিতর দিয়ে, তাহলে একক সময়ে প্রবাহিত চার্জ কী হবে? কি নামে? কিউ বাই টি। এই কিউ বাই টিকে আমরা বলবো, মানে একক সময়ে প্রবাহিত চার্জকে বলবো হচ্ছে তড়িৎ প্রবাহ। এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা তড়িৎ প্রবাহ আই সমান লিখতে পারি কিউ বাই টি। এরপরে আসো ওহমের সূত্র। এটা হয়তো তোমরা অনেকে জানো, তারপরে আমি একটু আলোচনা করতে চাই যে ওহমের সূত্র মূলত বিজ্ঞানী ওহম কোনো পরিবাহের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের ভিতরে সম্পর্ক নির্ণয়ের জন্য একটা সূত্র দিয়েছেন। এখানে দেখো, টেবিলের উপরে একটা ব্যাটারি ও একটা রোধ আছে, পরিবাহীর তার দ্বারা সংযুক্ত করা আছে। রোধটির ভিতরে তড়িৎ প্রবাহ চলতেছে। তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করলে এবং পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি দ্বারা প্রকাশ করলে এর ভিতরে কী সম্পর্ক, সে সম্পর্কে সূত্র দিয়েছে বিজ্ঞানী ওহমস। দেখো, রোধটার ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ ইলেকট্রন যখন প্রবাহিত হয়, তখন কী ঘটছে? পরমাণুর বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলো সর্বব্যস্ত কক্ষপথে, সেই ইলেকট্রনগুলো প্রায় মুক্ত থাকে এবং এই ইলেকট্রনগুলাই চলাচল করে। তো ইলেকট্রনগুলো দেখো বাম থেকে ডান দিকে যাচ্ছে। তো এরা যখন যায় তখন বিভিন্ন কারণে বাধা পায়। এই বাধাটাকে বলা হয় রোধ। রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং রোধের উল্টা রাশি হচ্ছে পরিবাহিতা, অর্থাৎ 1/r সমান জি। পরিবাহিতাকে আমরা জি দ্বারা প্রকাশ করছি। তাহলে এক্ষেত্রে আই সমান লিখতে পারি 1/r ভি, বা ভি ইকালস টু আই আর, যেটাকে আমরা 1/rটাকে আমরা বলতেছি জি বা পরিবাহিতা। তো সূত্রটা চলো আমরা দেখি। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা যদি বিভব পার্থক্যকে ভি দ্বারা প্রকাশ করি, তড়িৎ প্রবাহকে যদি আই দ্বারা প্রকাশ করি, রোধকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি এবং রোধের বিপরীত রাশি যদি আমরা জি দ্বারা প্রকাশ করি, যেটাকে বলি আমরা পরিবাহিতা, মানে পরিবাহিতা সমান 1/r, তাহলে এই ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহ আই এবং বিভব পার্থক্য ভি এরা হচ্ছে পরস্পর সমানুপাতিক। তো এখান থেকে আমরা আই সমান লিখতে পারি, যদি আমি সমান লিখতে চাই একটা ধ্রুবক আনতে হবে জি। এখানে আমরা ধ্রুবক টানলাম, জিকে আমরা কি বলতেছি? পরিবাহিতা। পরিবাহিতা হচ্ছে রোধের উল্টা রাশি। তড়িৎ প্রবাহ হওয়ার সময় কোনো পরিবাহীর ভিতর দিয়ে যে বাধা দেয়, বাধাটাই হচ্ছে রোধ। আর যদি বা রোধের উল্টা রাশি হচ্ছে বাধা না দেয়, রোধের উল্টা রাশি হচ্ছে পরিবাহিতা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি সমান লিখতে পারি 1/g ইন্টু আই, আর 1/g এটা হচ্ছে রোধের উল্টা রাশি। তাহলে 1/g এর পরিবর্তে আমরা লিখতে পারি আর আই। অতএব আমরা শেষ পর্যন্ত ওহমের সূত্র ভি ইকুয়ালস টু লিখতে পারি আই আর। এটাকে আমরা বলি হচ্ছে ওহমের সূত্র। এক্ষেত্রে আমরা আর সমান লিখতে পারি 1/g। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ তোমরা? সবাই দেখতে পাচ্ছ? দেখো তো, আমার কাছে একটা ইলেকট্রিক আয়রন। এটা কি হয়? এটার ভিতরে যদি তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে এখান থেকে তাপ উৎপন্ন হয়। এর ভিতরে একটা কয়েল আছে, পরিবাহীর তার দিয়ে তৈরি কয়েল আছে। সেই কয়েলটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত চালনা করলে ওটা উত্তপ্ত হয়ে বিদ্যুৎ শক্তির থেকে তাপ শক্তি উৎপন্ন হয় এটা দিয়ে।
তো আসো আমরা এখন কোনো পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কতটুকু শক্তি ব্যয় হবে এবং কতটুকু তাপ উৎপন্ন হবে সেটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা এটা বোঝার চেষ্টা করব। তো আসো আমরা টপিকের নাম দিয়েছি তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তি ও উৎপন্ন তাপ। তোমাদের কাছে আমি যে ইলেকট্রিক আয়রনটা দেখলাম ওর ভিতরে যে কয়েল আছে, সে কয়েলে একটা রোদ আছে। সেই রোদটা আমরা এখানে দেখো চিত্রে আঁকছি, আর লাল কালি দিয়ে রোদ। এর ভিতরে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করছে এখানে ব্যাটারি বা তড়িৎ উৎস থেকে। একটা সুইচ আছে কে, এবং যদি সুইচ অন করা হয় এর ভিতরে তড়িৎ প্রবাহ হবে। এখন মনে করো যে ওই কয়েলটার রোধ আর, এই কয়েলের দুইটা প্রান্ত একটা এ এবং বি। এখন সুইচ অন করলেই এখান থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে। তড়িৎ প্রবাহ এক দিয়ে মনে করলাম তড়িৎ প্রবাহ আই এ প্রান্ত থেকে বি প্রান্ত থেকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ধরে নিলাম যে আধান প্রবাহিত হচ্ছে এর ভিতর দিয়ে, কী পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, ফলে এখানে একটা স্থির মানের তড়িৎ প্রবাহের আয় তড়িৎ প্রবাহের কারণে আর রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি হলো। মনে করলাম ভি, দেখো এখানে ভি বিভব পার্থক্য লিখছি, এটা দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা ভি ধরে নিলাম। এখানে দেখো টি সময়ে যদি কি পরিমাণ আধান বি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে প্রবাহিত হয় এবং এর ফলে যদি তড়িৎ প্রবাহ আয় সৃষ্টি হয়, তাহলে আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। তড়িৎ প্রবাহ আয় সমান আমরা লিখতে পারি কিউ বাই টি। এখানে দেখো কি হচ্ছে আধান, টি হচ্ছে সময়, বা এখান থেকে লেখা যায় হচ্ছে কিউ ইকুয়ালস টু আইটি। এখন এই বি প্রান্ত থেকে এ প্রান্তে কি পরিমাণ আধানকে সরাতে মনে করলাম যে কাজ করা লাগতেছে এই তড়িৎ উৎসের ডাব্লিউ পরিমাণ, ডাব্লিউটা কাজ। তাহলে আমরা আর আগে বলেছি যে এই এ এবং বি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আবার কাজ ডাব্লিউ সমান ভি কিউ। তাহলে উপরে যে আমরা আধান কিউ সমান আইটি পেলাম, এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা লিখতে পারি ভি আই টি ডাব্লিউ। তাহলে এইখানে কি এই কাজটা এর ভিতরে শক্তি হিসাবে ব্যয়িত হবে। তাহলে আমরা এক্ষেত্রে ডাব্লিউ সমান পাচ্ছি ভি আই টি। আর ওহমের সূত্র থেকে আমরা কি জানি যে ভি ইকুয়ালস টু আই আর। তাহলে এই ক্ষেত্রে আমরা বসাই দিলে পাই হচ্ছে আই স্কোয়ার আর টি। আবার এখান থেকে যদি আমরা আই সমান বসাতে পারি ভি বাই আর, এই মানটা যদি আমরা ওহমের সূত্র থেকে এই সমীকরণটা বসাই দিই তাহলে সেক্ষেত্রে আমরা পারি ভি স্কোয়ার টি বাই আর। তাহলে আমরা এখানে ব্যয়িত শক্তি বা কাজ আমরা কি পাচ্ছি, তিনভাবে আমরা লিখতে পারি এটাকে। ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি, ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি এবং ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার টি বাই আর। এখন এই কাজটা যদি তাপে রূপান্তরিত হয় পুরোপুরি সম্পূর্ণরূপে, সেক্ষেত্রে আমরা বিজ্ঞানী জুলের তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি কাজ তাপের সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ সমানুপাতিক এইচ। ধরে নিলাম এই শক্তি ব্যয়ের কারণে বা ব্যয়িত শক্তির কারণে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, এখন এইচ উৎপন্ন তাপ। তাহলে আমরা এখানে লিখতে পারি ডাব্লিউ সমানুপাতিক এইচ, বা এখানে যদি আমরা সমান লিখতে চাই তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ। এখানে জে সমানুপাতিক ধ্রুবক, এটা আমরা পাই। তো এখানে দেখো যে আমরা ডাব্লিউ এবং এইচের মানটা যদি জুল এককে বসাই তাহলে এক্ষেত্রে
জে সমান হচ্ছে 1 পাওয়া যায়, 1 একক পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এইচ এবং ডাব্লিউ সমান হয়ে যাবে। তো আমরা ডাব্লিউ সমান এটা পেয়েছিলাম, সেক্ষেত্রে এখানে যে আমরা ইলেকট্রিক আয়রনটা দেখলাম এটার উৎপন্ন তাপ এইচ সমান আমরা লিখতে পারি ডাব্লিউ এবং এইচ সমান হয়ে যাবে ভিআইটি অথবা আই স্কোয়ার আর টি অথবা ভি স্কোয়ার টি বাই আর। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে এক্ষেত্রে একক হবে জুল, এত জুল। তাহলে এখানে আমরা যেটা পেলাম এটাকে বলা, এই যেটার একটা নাম আছে এটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, বা এটাকে জুলের ধ্রুবকও বলে। এটাকে যে সমান যেকে বলা হয় যান্ত্রিক তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো এখানে আমরা এই সূত্রটা আমরা তখন ডাব্লিউ বাই এইচ সমান এই সূত্রটা লিখতে পারি, এটা দিয়ে আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। কিন্তু এখানে কাজের একক যদি জুল হয় এবং তাপের একক যদি ক্যালোরি হয় তখন জে এর মান 1 হবে না। আবার আমি বলতেছি, রিপিট করতেছি, যদি এখানে কাজের একক ডাব্লিউর একক জুল হয় এবং তাপের একক ক্যালোরি হয় তখন এই জে এর মান 1 পাওয়া যাবে না, তখন অন্য একটা মান পাওয়া যাবে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার করে দেখা যায় যে যদি কাজ জুল ও তাপ ক্যালোরি একক হলে জে সমান তখন পাওয়া যায়, চাপের জন্য জে এর মান পাওয়া যায় 4.2 জুল পার ক্যালোরি। তো সেই ক্ষেত্রে এই সূত্রটা তখন আর এরকম থাকবে না, তখন আমরা এখান থেকে লিখতে পারি এইচ সমান ডাব্লিউ বাই জে, অথবা এটাকে লিখতে পারি 1 বাই জে ইন্টু ডাব্লিউ। 1 বাই জে মানে 4.2, 1 বাই 4.2 যদি বসাই দিই তাহলে এখানে 0.24 ডাব্লিউ। তখন এই সূত্রটা হয়ে যাবে, ডাব্লিউর মান আমরা আগে জানি, ডাব্লিউ সমান মান পেয়েছিলাম 0.24 আই স্কোয়ার আর টি অথবা 0.24 ভিআইটি, অথবা এটা সমান লিখতে পারছি 0.24 ভি স্কোয়ার টি বাই আর, এবং এটার একক হয়ে যাবে তখন ক্যালোরি, মনে রাখতে হবে। তাহলে আমাদের এই বিষয়টা অনেক সময় লাগতে পারে, যদি ক্যালোরি এককে মানগুলো বের করতে চাই তাপ, তখন আমাদের এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। আবার যদি এখানে ব্যয়িত শক্তি উৎপন্ন তাপ না চেয়ে ক্ষমতা চাই, কোনো ওই যন্ত্রটার ক্ষমতাগত বা ওইটার কত ক্ষমতায় কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা ক্ষমতা আমরা জানি যে ব্যয়িত ক্ষমতা আমরা যদি পি ধরি, আমরা পি সমান জানি ডাব্লিউ বাই টি ক্ষমতা। তো সেক্ষেত্রে আমরা ডাব্লিউর মান যেগুলো পেয়েছিলাম, ডাব্লিউ সমান পেয়েছিলাম যে এই মানগুলো যদি এখানে বসাই দিই তাহলে এখানে টি, প্রত্যেকটা টি কেটে যাবে, সেক্ষেত্রে সূত্র পাওয়া যাবে ভিআই অথবা আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর, এবং এর একক হবে ওয়াট, এত ওয়াট। আমরা 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড, অর্থাৎ 1 জুল পার সেকেন্ডকে ওয়াট বলে। তো সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা, আমাদের ক্ষমতা বের করতে গেলে এই সূত্রটা আমাদের লাগবে, মনে রাখতে হবে। যে শিক্ষার্থী, এখন আমরা কোনো পরিবাহের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয়, এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই তাপটা কোন কোন বিষয়ের উপরে বা কী কী বিষয়ের উপরে নির্ভর করে, এটা সম্পর্কে বিজ্ঞানী জুল কয়েকটা সূত্র দিয়েছিলেন, সেটা আমরা দেখব।
তার আগেও বলে নিই, যখন কোনো পরিবাহের ভিতর দিয়ে ইলেকট্রনগুলো গতিশীল হয়, তো এই গতিশীল হওয়ার সময় যখন রোদের কারণে বাধাপ্রাপ্ত হয়, ওই বাধাপ্রাপ্ত হওয়ার কারণে তখন গতিশক্তিটা কিছুটা কমে যায়, ফলে ওই শক্তিটা তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায় যেটুকু কমে যায়, ফলে তাপ উৎপন্ন হয়। তো চলো আমরা দেখি বিজ্ঞানী জুলের সূত্রগুলো কি। তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপের ক্ষেত্রে জুলের সূত্র। বিজ্ঞানী জুল উনি বলল যে কোনো পরিবাহের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপ তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আরেকটা হচ্ছে ওই পরিবাহের রোধ, আর একটা হচ্ছে সময়। তো সেই জন্য তিনটা সূত্র আছে ওনার। প্রথম সূত্র বা প্রবাহের সূত্র, কোনো পরিবাহের ভিতর দিয়ে উৎপন্ন তাপ ওই পরিবাহের তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক যদি ওই পরিবাহের রোধ এবং সময় স্থির রাখা হয়, এটাকে বলা হয় প্রথম সূত্র। এখান থেকে আমরা লিখতে পারি যে H1/I1 = H2/I2 = H3/I3 = ধ্রুবক। আর দ্বিতীয় সূত্র বা রোধের সূত্র, যদি ওই পরিবাহের তড়িৎ প্রবাহ এবং সময় স্থির রাখা হয়, তাহলে ওই পরিবাহে উৎপন্ন তাপ ওই পরিবাহের রোধের সমানুপাতিক হয়, অর্থাৎ H সমানুপাতিক R। এক্ষেত্রে I এবং T অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং সময় স্থির। এটা থেকে আমরা লিখতে পারি H1/R1 = H2/R2 = H3/R3 ধ্রুবক। আর আরও একটা সূত্র আছে, তৃতীয় সূত্র, যেটাকে আমরা বলি প্রবাহকালের সূত্র। যদি পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ স্থির রাখা হয় বা ধ্রুবক থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ H প্রবাহকাল বা সময়ের সমানুপাতিক হয়। সেক্ষেত্রে আমরা H1/T1 লিখতে পারি H2/T2 বা H3/T3, এটা হল ধ্রুবক। এখন তিনটা সূত্র যদি আমরা সমন্বয় করি বা এক জায়গায় করি, অর্থাৎ যদি I, R ও T পরিবর্তনশীল হয় সবগুলোই, সেক্ষেত্রে আমরা তিনটা সূত্রকে সমন্বয় করলে আমরা লিখতে পারি H সমানুপাতিক I² RT, বা এক্ষেত্রে লেখা যায় H = K I² RT। এখানে K হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। যদি K এর মান আমরা 1 হয়, তাহলে এক্ষেত্রে সূত্রটাকে আমরা লিখতে পারি H = I² RT। এটা হচ্ছে তিনটাকে সমন্বয় করলে এই সূত্রটা পাওয়া যায়। তো আশা করি তোমরা তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপের ক্ষেত্রে জুলের সূত্রটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো গাণিতিক সমস্যাটা, একটি বৈদ্যুতিক হিটার 110 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করলে 5 অ্যাম্পিয়ার প্রবাহ নেয়। 1 মিনিটে ওই হিটার কত জুল তাপ উৎপন্ন করবে এবং ব্যয়িত ক্ষমতা কত? তাহলে প্রথমে আমরা ডাটা লিখে নিই। দেওয়া আছে বিভব পার্থক্য V = 10 ভোল্ট, এই যে দেখো 10 ভোল্ট দেওয়া আছে। প্রবাহকাল বা সময় T = 1 মিনিট, এখানে সময় 1 মিনিট বলে দিছে। 1 মিনিট সেকেন্ড বানিয়ে নিতে হবে, 60 সেকেন্ড 1 মিনিট। তড়িৎ প্রবাহ I সমান দেওয়া আছে, দেখো এই যে 5 অ্যাম্পিয়ার। আমাদের চেয়েছে উৎপন্ন তাপ বা ব্যয়িত শক্তি H সমান কত, এটা বের করতে হবে। ব্যয়িত ক্ষমতা P সমান কত? তো আমরা H এর সূত্র জানি তিনটা, মোটামুটি তিনটা আমরা দেখছি, VIT I² RT V²T/R। তো আমাদের কোনটা লাগবে? প্রথমটা লাগবে, আমরা এই মানগুলো দেওয়া আছে যেহেতু। তাহলে অতএব আমরা H সমান লিখতে পারি VIT। V এর মান আছে 110 ভোল্ট, I এর মান 5 এবং T এর মান 60। এটা ক্যালকুলেশন করলে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি এত জুল, 33,000 জুল। এটাই হচ্ছে উৎপন্ন তাপ বা ব্যয়িত শক্তি। তো ব্যয়িত শক্তি W আর H যেহেতু সূত্র একই, তাহলে এটাকে আমরা ব্যয়িত শক্তি এটাই লিখতে পারি। এরপরে হচ্ছে ব্যয়িত ক্ষমতা। তাহলে আবার আমরা জানি ব্যয়িত ক্ষমতা আমরা জানি P সমান W/T। W এর মান আমরা জানি 33,000, আর সময় ছিল 60 সেকেন্ড, এটি ভাগ করলে 550 ওয়াট, এটাই অ্যান্সার। তাহলে আমরা ব্যয়িত ক্ষমতা পেলাম 550 ওয়াট। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো।
প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আরও একটি অঙ্ক করব। দেখো, 50 ওহম রোধের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 100 সেকেন্ড চালনা করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। তাহলে এখানে পানির পরিমাণ জানতে চেয়েছে। এখানে আসলে কি ঘটবে, যে তড়িৎ প্রবাহে যে তাপ উৎপন্ন হবে এই তাপটা পানি গ্রহণ করবে। তাহলে আসলে আমরা ডাটাগুলো লিখে নিই। এখানে তড়িৎ প্রবাহ I সমান 2 অ্যাম্পিয়ার। দেখো তড়িৎ প্রবাহ দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, সময় T সমান 100 সেকেন্ড, সময় দেওয়া আছে এখানে অঙ্কে। রোধ R সমান 50 ওহম, এখানে রোধ দেওয়া আছে 50 ওহম। পানির তাপমাত্রা বৃদ্ধি কত, এখানে 0 ডিগ্রি তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রির পানির তাপমাত্রাতে পৌঁছাবে। তাহলে পানির তাপমাত্রা বৃদ্ধি, এটাকে আমরা তাপমাত্রার পার্থক্য ডেল থিটা, সর্বোচ্চ তাপমাত্রাকে সর্বনিম্ন। তাহলে 100 থেকে 0 ডিগ্রি বাদ দিলে আমরা পাচ্ছি 100 ডিগ্রি সেলসিয়াস। এটার তাপমাত্রার পার্থক্য 100 ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিনে করলে এই 100 ডিগ্রি কেলভিনে আসবে। আর এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে, মুখস্থ থাকতে হবে, সেটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ। আমরা জানি S = 4200 জুল পার কেজি পার কেলভিন। এখন পানির ভর m, এটা বের করতে হবে। তো এক্ষেত্রে আগে বলেছি, এখানে যে পানি যে তাপ গ্রহণ করবে সেই তাপটা কোথা থেকে পাবে, তড়িৎ প্রবাহে যে তাপ উৎপন্ন হবে সেইটা থেকে পাবে। তাহলে এখানে পানি কর্তৃক গৃহীত তাপ, এখানে তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপ সমান হবে। তাহলে আমরা গৃহীত তাপ ধরে নিলাম H1 আর উৎপন্ন তাপ ধরে নিলাম H2। তাহলে H1 সমান লিখতে পারি ms ডেল থিটা। এই সূত্রটা আমরা আগে থেকেই জানি, তোমরা এটা আগে তাপগতিবিদ্যাতে পড়েছো বা আগেও জানতে। আর এখানে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের ফলে H2 সমান হবে I² RT। তাহলে এখান থেকে আমরা ভর যদি বের করতে চাই, তাহলে আমরা m সমান লিখতে পারি I² RT ভাগ S ডেল থিটা। এখন যদি আমরা মানগুলো বসাই দিই, তাহলে I এর মান হচ্ছে 2² R এর মান 50, T এর মান 100 ভাগ S এর মান হচ্ছে 4200 জুল, আর এটা 100 কেলভিন। সবগুলো বসাই দিলে আমরা শেষ পর্যন্ত আমরা লিখতে পারি পানির ভর 0.0476 কেজি। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী আমার, আমি আজকে তোমাদের কাছে আরও কিছু টপিকস নিয়ে এসেছিলাম, আমি বোঝানোর চেষ্টা করছি। এরপরে যদি তোমাদের কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে, তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। তো আজকে আমি এ পর্যন্তই রাখছি। আবার হয়তো আগামী কোনো দিন কোনো টপিকস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।